আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা এই অধ্যায়ের বিভিন্ন অনুপাত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলতে চাই যে অনুপাত ও শতকরা অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য। তাহলে আজকের এই প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো এখন আমরা যে প্রশ্নটা নিয়ে সবার প্রথমে আলোচনা করব তা হচ্ছে 43 নম্বর প্রশ্ন। আমরা ইতিমধ্যে আগের পর্বে 42 পর্যন্ত সমাধান করেছি, এখন আমরা 43 থেকে শুরু করব। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি গুরু অনুপাত? গুরু অনুপাত কাকে বলে? যে সরল অনুপাতের পূর্বরাশি উত্তর রাশি অপেক্ষা বড়, সেই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়। অর্থাৎ পূর্বরাশি বড় হবে, উত্তর রাশির চাইতে পূর্বরাশি বড় হবে, সেই অনুপাতটাকে বলা হবে গুরু অনুপাত। এখন এখানে এই চারটি অপশন দেওয়া, কোনটি গুরু অনুপাত এটা তারা জানতে চায়। ক নম্বর অপশনে আমরা দেখতেছি পূর্বরাশি 31 উত্তর রাশি 35, তার মানে কি পূর্বরাশি এখানে বড় হয় নাই, তাহলে ক নম্বর অপশন ভুল। গ নম্বর অপশন 3:2, এখানে পূর্বরাশি বড় উত্তর রাশি ছোট, তাহলে আমরা বলবো যে গ নম্বর অপশনটাই হচ্ছে সঠিক। ঘ নম্বর অপশনে পূর্বরাশি ছোট উত্তর রাশি বড়, তাহলে এটাও ভুল। এখন আপনারা বলতে পারেন খ নম্বর অপশনটার ক্ষেত্রে কি হবে। আমরা এখন খ নম্বর অপশনটা একটু করে দেখাই কেন এটা ভুল হলো। তার কারণ হচ্ছে আমরা এখন খ নম্বর অপশনে যে অনুপাতের রাশিগুলো দেওয়া আছে তাদেরকে লিখি 1:5/3, 2:10/7। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে 5 একে 5 আর 3 8, উপরে 8 নিচে 5, 10 দুগুণে 20 আর 7 27, উপরে 10 নিচে। আমরা মিশ্র অনুপাতগুলো আর কি মিশ্র রাশিগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। এখন এখানে আছে 5/8, এখানে আছে 10/27। এখন আমরা বলতে পারতেছি না কোনটা বড় কোনটা ছোট, বলা যাইতেছে না, কারণ এখানে লব সমান নাই, হরও সমান নাই। যে কোনো একটা যদি সমান হইতো আমরা তুলনা করে বলতে পারতাম। আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এই হরগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি। তাহলে কিভাবে বাদ দিব, সেটা হচ্ছে এখানে হর যেগুলো আছে তাদের লসাগু দ্বারা গুণ করব। এখানে হর 5, এখানে হর 10, 5 আর 10-এর লসাগু হচ্ছে 10। আমরা উভয় রাশিকে 10 দ্বারা গুণ করব। তাহলে আমরা গুণ করলাম, 5 10-এর মধ্যে যায় 2 বার, 10 10-এর মধ্যে যায় 1 বার। আপনারা দেখতেছেন হরগুলো চলে গেল। এখন থাকে কত 8 দুগুণে 16, আর এখানে থাকে 27 একে 27। আমরা দেখতেছি এই যে অনুপাতটিকে যদি আমরা এখন সুন্দর করে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে পূর্বরাশি ছোট উত্তর রাশি বড়, তাহলে এটি গুরু অনুপাত নয়। তাহলে আমরা এই যে এখানে চারটি অপশন, এই চারটি অপশনের মধ্যে গুরু অনুপাত কোনটি? গ নাম্বার অপশন 3:2, তার কারণ এখানে পূর্বরাশি উত্তর রাশির চেয়ে বড়, তাহলে এটি হচ্ছে গুরু অনুপাত। 44 নম্বর প্রশ্ন, মামুনের বয়স 4 বছর, তার বোনের বয়স 6 মাস হলে তাদের বয়সের অনুপাত কোনটি? আমরা জানি যে অনুপাত নির্ণয় করতে হলে সমজাতীয় রাশি দরকার। সমজাতীয় রাশি না হলে অনুপাত তৈরি করা যাবে না। সমজাতীয় রাশি মানে কি? একই ধরনের রাশি। এখন এখানে আছে 4 বছর আর এখানে আছে 6 মাস। বছর আর মাস তো এক জিনিস না, সমজাতীয় না, এদেরকে আমরা সমজাতীয় বানিয়ে নিব। তখন আমরা লেখাটা লিখব এইভাবে যে 4 বছর আর এই যে 6 মাস, আমরা হয় এই মাসকে বছর বানিয়ে ফেলবো, তাহলে এখানেও বছর এখানেও বছর হয়ে যাবে। আর নয়তো মাস মাসই থাকলো, বছরকে আমরা মাস বানিয়ে ফেলবো। এখন এখানে আছে 6 মাস, 6 মাসকে যদি বছর বানাতে চাই, আমরা জানি 1 বছরে 12 মাস, 1 বছরে 12 মাস, সেখানে এখানে আসেই 6 মাস, তার মানে 1 বছর হবে না, 1 বছরের কম হবে, অঙ্কের মধ্যে দশমিক চলে আসবে। আমরা একটু দশমিকটা না আনার চেষ্টা করব। তাহলে আমরা একটা কাজ করি, 6 মাস, মাসকে বছরে না গিয়ে বছরকে আমরা মাসে নিয়ে আসি। তাহলে এখন 4 বছরে কয় মাস হবে? 1 বছরে 12 মাস, 4 বছরে 4 বারং 48 মাস। আমরা কি বলতে পারি? 4 বছর না বলে 48 মাস বলতে পারি, দুইটা একই জিনিস। তাহলে মামুনের বয়স 48 মাস ও তার বোনের বয়স 6 মাস, তাহলে তাদের বয়সের অনুপাত কত? এখন খুব সহজেই আমরা বের করতে পারবো। মামুনের বয়স 48 মাস, 48কে লিখলাম, অনুপাতের চিহ্ন দিলাম, তার বোনের বয়স 6 মাস, আমরা 6 লিখলাম। এখন 48:6, এটাই হচ্ছে আমাদের অনুপাত। তাদের বয়সের অনুপাত হচ্ছে 48:6। এখন দেখবো এটিকে আরেকটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা, অর্থাৎ আরেকটু ছোট করে প্রকাশ করা যায় কিনা। হ্যাঁ যায়, 48-এর মধ্যে 6 যায়,
8 বার, 6 আটা 48, 6-এর মধ্যে 6 যায় একবার। তাহলে এখন এই যে 8:1, এটিকে কি আর ছোট করা যায়? এটিকে আর ছোট করা যায় না। আমরা বলতে পারি যে মামুন ও তার বোনের বয়সের অনুপাত 8:1। এখন 8:1 এখানে রয়েছে ক নাম্বার অপশনে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, পিতা পুত্রের বয়সের অনুপাত 11:3। পুত্রের বয়স 15 বছর হলে পিতার বয়স কত? তো এখানের মধ্যে আমরা দেখতেছি যে একটি অনুপাতের মধ্যে যে দুইটি রাশি থাকে, এই দুইটি রাশির মধ্যে একটি রাশির মান দিয়ে দিছে তারা, আরেকটি রাশির মান জানতে চায়। আমাদের এই অনুপাতের মধ্যে দুইটি রাশি, একটি রাশি হচ্ছে পিতার বয়স, আরেকটি রাশি হচ্ছে পুত্রের বয়স। এখন এই দুইটি রাশির মধ্যে একটি রাশির মান তারা দিয়ে দিছে, পুত্রের বয়সটা তারা দিয়ে দিছে, আমাদেরকে এখন পিতার বয়সটা বের করতে হবে। এখন বের করব কিভাবে? একটা পদ্ধতি আছে। যখন কোনো অনুপাতের দুইটি রাশির মধ্যে একটি রাশির মান দেওয়া থাকবে, আরেকটি রাশির মান দেওয়া থাকবে না, তখন কিভাবে করে বের করতে হয় সেটা আমরা এখন বের করব। আর তা হচ্ছে, আমরা এখানের মধ্যে পিতার বয়সটা বের করব। আমরা লিখব পিতার বয়স পুত্রের বয়সের ড্যাশ ভাগের ড্যাশ গুণ। সেটা কি? এখানে উপরে একটা সংখ্যা বসবে, নিচে একটা সংখ্যা বসবে। কিভাবে বসাবো সেটা বলবো এখনই। তা হচ্ছে, একটি অনুপাতের দুইটি রাশির মধ্যে, একটি রাশি পিতা একটি রাশি পুত্র, একটি অনুপাতের দুইটি রাশির মধ্যে একটি রাশির মান দেওয়া থাকলে এবং আরেকটি রাশির মান দেওয়া না থাকলে তখন বের করতে হয় এইভাবে। সেটা কি? সেটা হচ্ছে যার মান জানতে চাই তাকে আগে লিখব। এখানে পিতার বয়স জানতে চাই, আমরা পিতার বয়সটাকে আগে লিখলাম। পিতার বয়স পুত্রের বয়সের ড্যাশ ভাগের ড্যাশ গুণ। এখন উপরে কত বসবে আর নিচে কত বসবে সেটা হচ্ছে মূল বিষয়। আমরা একটু অনুপাতের দিকে তাকাই। এখানে পিতা প্রথমে, অনুপাতে 11 প্রথমে, তাহলে আমরা বলতে পারি পিতার জন্য 11, পিতার জন্য 11। আর পুত্র দ্বিতীয়তে, এখানে 3 দ্বিতীয়তে, তাহলে পুত্রের জন্য 3, তাহলে পিতার জন্য 11, পুত্রের জন্য 3। এখন আমরা যার মান বের করব, অনুপাতের মধ্য থেকে তার মানটা উপরে বসাবো। একটু আবারও খেয়াল করেন, আমরা যার মান বের করব অনুপাতের মধ্য থেকে তার মানটাকে নিয়ে এসে এই ভাগ চিহ্নের উপরে বসাবো। আমরা এখানে পিতার বয়স বের করতেছি, অনুপাতের মধ্যে পিতার জন্য 11, আমরা এই 11 লিখব উপরে, আর বাকি যেটা আছে তাকে লিখব নিচে। তাহলে আমরা বলতে পারি পিতার বয়স পুত্রের বয়সের 3 ভাগের 11 গুণ। তাহলে পুত্রের বয়স কত? আমরা যেখানে বারবারে বললাম পিতার বয়স পুত্রের বয়সের 3 ভাগের 11 গুণ। পুত্রের বয়স কত? পুত্রের বয়স 15 বছর। তাহলে আমরা এখন বলবো অতএব পিতার বয়স সমান, পুত্রের বয়স এখানে হচ্ছে 15 বছর, তাহলে পিতার বয়স পুত্রের বয়স এর 3 ভাগের 11 গুণ, পাশে লিখব বছর। তাহলে কি হবে? পিতার বয়স পুত্রের বয়সের 3 ভাগের 11 গুণ। এখন 3 15-র মধ্যে যায় 5 বার, 3 5 15, 5 গুণ 11 কত হয়? 5 11 55 বছর। আমরা বের করলাম পিতার বয়স 55 বছর। অর্থাৎ একটা অনুপাতের মধ্যে যে দুইটা রাশি থাকে, ওই দুইটি রাশির মধ্যে একটি রাশির মান দেওয়া থাকলে এবং আরেকটি রাশির মান দেওয়া না থাকলে তখন আমরা এই পদ্ধতিতে করতে পারবো। সেটা কি? যার মান জানতে চাবে তার কথাটা আগে লিখব, আর যারটা দেওয়া আছে তারটা পরে লিখব। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের, এখন উপরে কোনটা লিখব নিচে কোনটা লিখব? এখানে মূল বিষয় হচ্ছে উপরে কোনটা লিখব। আমরা যার মানটা বের করতে চাই, আমরা অনুপাতের মধ্য থেকে তার মানটাকে নিয়ে এসে উপরে বসাবো আর অন্যটা নিচে বসাবো। বাস, তাহলে আমাদের অঙ্কটা করা হয়ে যাবে। আমরা পেলাম যে এই অঙ্ক অনুযায়ী, এই অনুপাত অনুযায়ী পুত্রের বয়স 15 বছর হলে পিতার বয়স 55 বছর, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এখন আমরা 46 নম্বর প্রশ্নের সমাধান করব। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে 50:40 অনুপাতটির সমতুল অনুপাত নিচের কোনটি? সমতুল অনুপাত কাকে বলে? একটি অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাতটি পাওয়া যায় তাকেই গুণ বা ভাগ, খেয়াল করতে হবে, গুণ করলেও বা ভাগ করলেও যে অনুপাতটি পাওয়া যাবে তাকে বলা হয় সমতুল অনুপাত। তাহলে এখানের মধ্যে পূর্বরাশি 40, পূর্বরাশি 50, উত্তর রাশি 40। আমরা এই পূর্বরাশি এবং উত্তর রাশি এই উভয় রাশিকে
একই সংখ্যা দ্বারা। একই সংখ্যা বলতে যে এই 50 দ্বারা তা না, আমরা যেই সংখ্যা দ্বারা গুণ করব বা ভাগ করব সেটার কথা বলা হচ্ছে। যে আমরা যেই সংখ্যা দ্বারা গুণ করতে চাই দুইটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করব। আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ করতে চাই দুইটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করব। এখন এখানে আছে 50, এখানে আছে 40। এখন এই যে পূর্বরাশি 50 যদি গুণ করি তাহলে কি হয়? বৃদ্ধি পায়। এখন তাহলে গুণ করলে যদি বৃদ্ধি পায় তাহলে এখানে 50, তাহলে অবশ্যই এখানে 50-এর চাইতে বেশি থাকবে পূর্বরাশি, কিন্তু এখানে একটি অনুপাতের মধ্যেও পূর্বরাশি 50-এর চাইতে বেশি নাই, সবগুলো 50-এর চাইতে ছোট। তার মানে বুঝতে হবে এখানে তারা গুণ করে নাই, এখানে তারা ভাগ করছে। তাহলে 50-কে কত দ্বারা ভাগ করলে এই ফলাফলগুলো বের হয় আমরা দেখব। 50-কে এমন কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা নাই যেটা দ্বারা 50-কে ভাগ করলে 3 হয়, 50-কে ভাগ করলে 4 হয়। 50-কে এই যে এখানে যে 5 দিল, 50-কে 10 দ্বারা ভাগ করলে 5 হয়। 50-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 5 হবে। তাহলে 50-কে যদি 10 দ্বারা ভাগ করি, আমরা কি বললাম? একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। তাহলে এখানে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এখানেও 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 40-কে 10 দ্বারা ভাগ করলে হয় 4 এবং এখানে আছে 4। তাহলে আমরা কি দেখলাম? এই অনুপাতটির পূর্বরাশি এবং উত্তর রাশি উভয় রাশিকে 10 দ্বারা ভাগ করা হয়েছে, যার কারণে নতুন যেই অনুপাত বের হলো 5:4, এটি হচ্ছে সমতুল অনুপাত। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2:7-এর সমতুল অনুপাত কোনটি? এখানেও সমতুল অনুপাতের কথা বলা হয়েছে। তাহলে 2:7 তাকে আমরা কিভাবে লিখতে পারি? 2:7-কে আমরা লিখতে পারি 2 প্রথমে, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন, 7 নিচে। এখন এই যে 7/2 আমরা এই পূর্বরাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করব অথবা ভাগ করব। দেখি এখন আমাদের অপশনগুলোর মধ্যে কোনটার সাথে মিলে। এখন 2-কে যদি আমি 1 দিয়ে গুণ দেই তাহলে 2 হয়, যদি 1 দিয়ে ভাগ দিই 2 হয়। তাহলে কোনটা করা হয়েছে সেটা আমরা বুঝতেছি না। তাহলে আসলে আমরা একটু দেখি প্রথমে গুণ করে। 2-কে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে 2 হয়, 7-কে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে 7 হয়, কিন্তু এখানে আছে 8, তার মানে গুণ করা হয় না। একটু ভাগ করে দেখি তো। 2-কে 1 দিয়ে ভাগ করলে হয় 2, 7-কে 1 দিয়ে ভাগ করলে হয় 7, কিন্তু এখানে আছে 8, তার মানে এটা হবেই না। এবার খ নাম্বার অপশন, 2-কে 2 দিয়ে গুণ দিলে হয় 4, 7-কে 2 দিয়ে গুণ দিলে হয় 14, কিন্তু এখানে আছে 6, তাহলে এটা হলো না। 2-কে 1 দিয়ে গুণ করলে বা 1 দিয়ে ভাগ করলে 7 কিন্তু হয় না, তাহলে এটাও ভুল। এবার আসেন ঘ নাম্বার অপশন, 2-কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে 6 হবে, 7-কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে 21 হবে। অর্থাৎ 2-কে আমরা 3 দিয়ে গুণ করলাম, 7-কেও আমরা 3 দিয়ে গুণ করলাম, এই যে একই সংখ্যা দ্বারা গুণ করলাম। তাহলে 3 দুগুণে 6, 3 7 21। তাহলে এই যে 2:7-এর সমতুল অনুপাত বের হয়ে গেল 21/6। এই 21/6 এটি ঘ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখন আমরা 48 নম্বর প্রশ্নের সমাধান করব। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2:5-এর সমতুল অনুপাত কোনটি? অর্থাৎ এই যে 2:5 দেওয়া, এটির একটি সমতুল অনুপাত বের করতে হবে। 2-কে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 5 হয় না, কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলেও 5 হয় না, তাহলে এটা বাদ। 2-কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে 10 হয়। তাহলে 2-কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5-কেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2-কে 5 দিয়ে গুণ দিলে 10, 5-কে 5 দিয়ে গুণ দিলে 25 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 5, তাহলে এটা ভুল। এবার গ নাম্বার অপশন, 2-কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই 6 হয়। তাহলে 2-কে 3 দিয়ে গুণ দিলে 5-কেও 3 দিয়ে গুণ দিতে হবে, 3 5 15। তাহলে আমাদের এই গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক, যে এই অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশি উভয়টাকেই আমরা 3 দ্বারা গুণ করলাম, উভয়টাকেই। 2-কে 3 দ্বারা গুণ দিলে 6, 5-কে 3 দ্বারা গুণ দিলে 15। তাহলে আমরা বলতে পারি 2:5-এর সমতুল অনুপাত হলো 6:15, এটি হচ্ছে সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সমতুল অনুপাত? এখন এই 4টা অপশনের মধ্যে দুইটি করে অনুপাত দেওয়া আছে, যে একটি অনুপাত, আরেকটি অনুপাত, এখানে 2টি অনুপাত, এখানে 2টি অনুপাত। এখন তারা জানতে চায় যে এই অপশনগুলোর মধ্যে কোনটির মধ্যে সমতুল অনুপাত অবস্থান করতেছে। এখন আমরা দেখব এই 2টি অনুপাত করে যে দেওয়া আছে প্রত্যেকটি অপশনে, এগুলোকে সমতুল অনুপাত হয় কি না। এখন 2-কে কোনো একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিলে 5 হয় না, কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিলেও 5 হয় না, তাহলে ক নাম্বার অপশন ভুল। এবারে খ নাম্বার অপশন, 3-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, ভালো কথা, যে 3-কে আমরা 3 দ্বারা ভাগ করলাম তাহলে 1 হইল। তাহলে 3-কে যদি 3 দ্বারা ভাগ করি, 9-কেও 3 দ্বারা ভাগ করতে হবে,
কারণ সমতুল অনুপাতের কথাটাই হচ্ছে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। তাহলে এখানে 3কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 1 হলো, তাহলে 9কে আমরা 3 দ্বারা ভাগ করব। 9কে 3 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে আমরা কি দেখলাম, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 9কে 3 দ্বারা ভাগ করলে 3। আমরা তাহলে বলতে পারি যে এই অনুপাতটির মধ্যে আমরা যেহেতু একই সংখ্যা দ্বারা ভাগ করার মাধ্যমে এই অনুপাতটি বের হয়েছে, আমরা বলতে পারি এই দুইটি অনুপাত হচ্ছে পরস্পর সমতুল অনুপাত। তাহলে খ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক। এরপরে 50 নাম্বার প্রশ্ন, 2:3 সমতুল অনুপাত কোনটি? এখন 2কে 2 দিয়ে গুণ দিলে হয় 4, 3কে 2 দিয়ে গুণ দিলে হয় 6। আমরা কি দেখলাম, এখানে দুইটি রাশিকেই 2 দ্বারা যদি গুণ করি, একই সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে 2কে 2 দ্বারা গুণ দিলে 4, 3কে 2 দ্বারা গুণ দিলে 6। তাহলে আমরা বলতে পারি 2:3 সমতুল অনুপাত হলো ক নাম্বার অপশন 4:6। এরপরে 51 নাম্বার প্রশ্ন, 10:50 অনুপাতটির সমতুল অনুপাত কোনটি? এখন এখানে প্রথমে আছে 10, 10কে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এটা আস্তে আস্তে বড় হবে, আর যদি ভাগ করি তাহলে ছোট হবে। তাহলে এখানে 10কে যদি আমরা গুণ করি তাহলে বড় হবে। আমরা দেখতেছি এখানে পূর্বরাশি 1, এখানে পূর্বরাশি 5, এখানে 8, এখানে 1। তার মানে এখানে এই 10কে গুণ করা হয় নাই, কারণ গুণ করলে তো বড় হইতো, কিন্তু এখানে তো বড় হয় নাই, বরঞ্চ ছোট। তার মানে এখানে গুণ করা হয় নাই, এখানে ভাগ করা হয়েছে। তাহলে 10কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়। বুঝলাম যে 10কে 10 দ্বারা ভাগ করছি, তাহলে 1 হয়েছে। তাহলে 10কে 10 দ্বারা ভাগ করলে 50কেও 10 দ্বারা ভাগ করতে হবে, একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা ভাগ করতেছি, তাহলে এখানে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, এখানেও 10 দ্বারা ভাগ করব। 10কে 10 দ্বারা ভাগ করলে হয় 1, 50কে 10 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে আমরা বলতে পারি এই অনুপাতটির সমতুল অনুপাত হলো ক নাম্বার অপশন 1:5। 52 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2:3 এবং 5:7 সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? এখানে বলা হয়েছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত নির্ণয় করে কিভাবে? একাধিক সরল অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি এবং উত্তররাশিগুলোর গুণফলকে উত্তররাশি হিসেবে লিখলে যে নতুন অনুপাতটি পাওয়া যাবে তাকে বলা হবে মিশ্র অনুপাত। তাহলে এখন আমরা এখানের মধ্যে কি করতে পারি, আমরা এখানে এই প্রথম অনুপাতের পূর্বরাশি হচ্ছে 2 আর দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি হচ্ছে 5। আমরা পূর্বরাশিগুলোকে গুণ করলাম, গুণফল বের হইল 10। প্রথম অনুপাতের উত্তররাশি 3, দ্বিতীয় অনুপাতের উত্তররাশি 7, আমরা গুণ করলাম, ফলাফল 21। তাহলে পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি এবং উত্তররাশিগুলোর গুণফলকে উত্তররাশি হিসেবে লিখলে যে অনুপাতটি পাওয়া যাবে তাকে বলা হবে মিশ্র অনুপাত। তাহলে এখন আমাদের ফলাফল বের হলো 10:21। এটিকে কি আর ছোট করা যায়? এটিকে আর ছোট করা যায় না। তাহলে আমরা বলতে পারি যে 10:21 অর্থাৎ এই যে গ নাম্বার অপশন এটাই হচ্ছে সঠিক। তাহলে 52 নম্বর প্রশ্নে সঠিক উত্তর গ নাম্বার অপশন 10:21। 53 নম্বর প্রশ্ন, 13:5 ব্যস্তানুপাত কোনটি? ব্যস্তানুপাত বলতে বোঝানো হয় একটি অনুপাতের পূর্বরাশিকে উত্তররাশি এবং উত্তররাশিকে পূর্বরাশি হিসেবে লিখলে যে অনুপাতটি পাওয়া যায় তাকেই হচ্ছে ব্যস্ত অনুপাত বলে। তাহলে এই অনুপাতের পূর্বরাশি 13, তাকে আমরা এই পূর্বরাশিকে লিখব উত্তররাশি হিসেবে আর উত্তররাশিকে লিখব পূর্বরাশি হিসেবে। যে অনুপাতটি আমরা পাবো তাকেই বলা হয় ব্যস্ত অনুপাত। 13:5 ব্যস্তানুপাত কোনটি? 5:13, অর্থাৎ এই যে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এবারে 54 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়া অনুপাতকে সমতুল অনুপাত বলা হবে? জোড়া অনুপাত অর্থাৎ প্রত্যেকটা অপশনে জোড়া অনুপাত, 2টা করে অনুপাত দেওয়া আছে। তারা জানতে চায় কোন জোড়া অনুপাতকে আমরা সমতুল অনুপাত বলবো। ক নাম্বার অপশনে 2টা অনুপাত, খ নাম্বারও 2টা অনুপাত, গ ঘ এগুলোর মধ্যেও 2টা করে অনুপাত আছে। আমরা এখন সমতুল অনুপাত নির্ণয় করব। এখন এখানে প্রথমে আছে 2, এই অনুপাতের পূর্বরাশি 2, এই অনুপাতের পূর্বরাশি 4। এই 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 4 হয়। তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে যদি 4 হয়, 5কেও 2 দ্বারা গুণ করতে হবে, কারণ শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে বা ভাগ করতে হবে। আপনি যেটি দ্বারা গুণ করবেন পূর্বরাশিকে, ওইটি দ্বারা উত্তররাশিকেও গুণ করতে হবে। তাহলে এখন এখানে আমরা পূর্বরাশিকে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে 4 হয়, তাহলে উত্তররাশিকেও আমরা 2 দ্বারা গুণ করব।
তাহলে 2কে 2 দ্বারা গুণ দিলে 4 হলো, 5কে 2 দ্বারা গুণ দিলে 10 হলো। তাহলে আমরা দেখলাম এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 2 দ্বারা গুণ করার কারণে 4:10 এই ফলাফলটা বের হলো। তাহলে এই দুইটি অনুপাত হচ্ছে সমতুল অনুপাত। তাহলে 54 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন জোড়া অনুপাতকে সমতুল অনুপাত বলা হবে? এই যে এই জোড়া অনুপাতকে সমতুল অনুপাত বলা হবে, কারণ এই দুইটি অনুপাত সমতুল অনুপাত। আমরা 54 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা 55 নম্বর প্রশ্নের সমাধান করব। 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে 550 টাকা রহিম এবং করিমের মধ্যে 5:6 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। রহিমের টাকার পরিমাণ কত? এখন এখানেও যদি আপনারা লক্ষ্য করেন যে এই অনুপাতটির মধ্যে যে দুইটি রাশি আছে রহিমের এবং করিমের, রহিম একটি রাশি, করিম একটি রাশি, এই দুইটি রাশির একটিরও কিন্তু মান দেওয়া নাই। যদি তারা আমাদেরকে বলতো যে করিমের এত টাকা হলে রহিমের টাকার পরিমাণ কত বের করো, তার মানে একটা রাশির মান দেওয়া ছিল, আরেকটা রাশির মান আমরা বের করতাম। কিন্তু এখন আমরা দেখতেছি একটার মানও দেওয়া নাই। তাহলে তখন বের করতে হয় কীভাবে? যখন আমরা দেখব যে একটি অনুপাতের যে দুইটি রাশি তাদের একটিরও মান দেওয়া নেই, তখন বের করার পদ্ধতি হচ্ছে যে অনুপাতটি দেওয়া থাকবে তার রাশিগুলোর যোগফল বের করতে হবে। তাহলে এখানে রাশি হচ্ছে 5, এখানে রাশি হচ্ছে 6, যোগ করলে হয় 11। তার মানে আমরা 550 টাকাকে সর্বমোট 11টা ভাগ করব। এই 11 ভাগের মধ্যে একজন পাবে 5 ভাগ, এই 11 ভাগের মধ্যে একজন পাবে 6 ভাগ। এখন এখানে আমাদের প্রশ্নের মধ্যে রহিমের কথাটা আগে বলা হয়েছে, তাহলে প্রথমটা হচ্ছে রহিমের জন্য, করিমের কথা পরে বলা হয়েছে, তাহলে পরেরটা হচ্ছে করিমের জন্য। তাহলে রহিমের জন্য 5 ভাগ আর করিমের জন্য 6 ভাগ। তাহলে কত ভাগের 5 ভাগ? আমরা পেলাম 11 ভাগের 5 ভাগ রহিমের জন্য, করিমের জন্য 6 ভাগ। কত ভাগের 6 ভাগ? 11 ভাগের 6 ভাগ করিমের জন্য। এখন আমাদের প্রশ্নে তারা জানতে চেয়েছে রহিমের টাকার পরিমাণ কত, শুধু রহিমেরটা আমরা বের করব। তাহলে এখন আমরা বলবো যে রহিমের টাকার পরিমাণ হচ্ছে 550। এই 550-এর মধ্যে কিন্তু রহিম এবং করিম দুইজনের টাকাই এটার মধ্যে ঢুকানো আছে, আমরা শুধু রহিমেরটা বের করব। তাহলে 550 এর 11 ভাগের রহিমেরটা বের করতেছি, তাহলে রহিমের জন্য কোনটা? 5। তাহলে আমরা বলবো রহিমের টাকার পরিমাণ হচ্ছে 550-এর 11 ভাগের 5 টাকা। 11 550-এর মধ্যে যায় 50 বার। কিভাবে সেটা? 11 55-র মধ্যে যায় 5 বার, 5 11 55, আর শূন্যটা কেটে দিয়ে উপরে লিখে দিলাম। তাহলে বলতে পারি 11 550-এর মধ্যে 50 বার যায়। এখন 50 এর 5, এর মানে গুণ, গুণের কাজ, প্রায় গুণের কাজ। তাহলে 5 5 25 আর শূন্যটা পাশে বসিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম 550 টাকার মধ্যে রহিমের টাকার পরিমাণ 250 টাকা। তাহলে এখানে খ নাম্বার অপশন এটি রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক। রহিমের টাকার পরিমাণ কত? এই অনুপাত অনুযায়ী 250 টাকা। 56 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 5:3, মোট ছাত্রছাত্রী 400 জন হলে ছাত্র সংখ্যা কত? শুধুমাত্র ছাত্রের পরিমাণ জানতে চাই, ছাত্রীরটা কিন্তু তারা এখানে বলে নাই। এখানে খেয়াল করলে দেখবেন ঠিক এই 55 নম্বর অঙ্কটা যেটা করলাম রহিম এবং করিমের মতো একই রকমের অঙ্ক এইটা। সেটা হচ্ছে এই অনুপাতটির মধ্যে ছাত্র আছে এবং ছাত্রী আছে, তারা শুধু ছাত্রের পরিমাণটা জানতে চায়, তাই বলে তারা কি ছাত্রীর পরিমাণটা বলে দিছে আমাদেরকে? তারা বলে নাই। তার মানে এই অনুপাতের একটি রাশির মানও তারা দেয় নাই, ছাত্রের মানও দেয় নাই, ছাত্রীর মানও দেয় নাই। তাহলে আমরা কি করব? এই মাত্র রহিম করিমের অঙ্কটা যেভাবে করে করলাম হুবহু সেই একই পদ্ধতিতে আমরা করব। সেটি হচ্ছে আমরা এই অঙ্কটা করতে পারি এইভাবে যে এখানে 5 আর এখানে 3, আর কি অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতেছি, তাহলে হয় 8। তার মানে আমরা ওই স্কুলের ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর যেই সংখ্যা, মোট যেই সংখ্যা, তাকে আমরা 8টা ভাগ করব। সেই 8 ভাগের মধ্যে একদিকে চলে যাবে 5 ভাগ, সেই 8 ভাগের মধ্যে আরেক দিকে চলে যাবে 3 ভাগ। এখন আমরা দেখতেছি আমাদের এই প্রশ্নের মধ্যে ছাত্র কথাটা আগে বলছে, তাহলে ছাত্রের জন্য 5, ছাত্রীর জন্য 3, অর্থাৎ প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। তাহলে ছাত্রের জন্য 5 আর ছাত্রীর জন্য 3। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের এখানে ছাত্রটা জানতে চাই, তাহলে আমরা ছাত্র সংখ্যা বের করব। তাহলে আমরা বলতে পারি যে এখানে ছাত্র প্রথমে, অর্থাৎ 5, ছাত্রের জন্য 5,
8/5 ছাত্র, ওই 400 জন ছাত্র ছাত্রীর মধ্যে 8/5 হচ্ছে ছাত্র। তাহলে 400 এর 8/5 ছাত্র, এখানে লিখলাম জন। 8 40-এর মধ্যে যায় 5 বার, এই শূন্যটা কেটে দিয়ে আমরা শূন্য উপরে বসিয়ে দিলাম, তার মানে 8 400-র মধ্যে 50 বার যায়। 50 এর 5 কত হয়? 250। তাহলে 250 জন। তাহলে এখানে আমরা বলতে পারি যে ছাত্র সংখ্যা 250 জন। মোট ছাত্রছাত্রী 400 জন হলে ছাত্র সংখ্যা কত? 250 জন, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 57 নম্বর প্রশ্ন, টুসির বয়স 18 বছর এবং দিনার বয়স 21 বছর, দুইজনের বয়সের সরল অনুপাত কত? এবং এটা আমরা খুব সহজেই করতে পারবো, কারণ এটাও বছর এটাও বছর, সমজাতীয় আছে, সরাসরি অঙ্কটা করতে পারবো। তাহলে টুসির বয়স 18 বছর, আমরা 18 লিখলাম, অনুপাতের চিহ্ন দিয়ে দিনার বয়স 21 বছর, আমরা 21 লিখলাম। তাহলে 18:21 এটি হচ্ছে আমাদের ফলাফল। কিন্তু এখন এটিকে আরও ছোট করা যায় কিনা সেটা দেখব। হ্যাঁ যায়, সেটা হচ্ছে 3 18-এর মধ্যে যায় 6 বার, 3 21-এর মধ্যে যায় 7 বার। এটিকে আর ছোট করা যায়? এটিকে আর ছোট করা যায় না। তাহলে আমরা বলতে পারি দুইজনের বয়সের সরল অনুপাত হলো 6:7, এবং 6:7 আমাদের ঘ নাম্বার অপশনে দেওয়া আছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3:2, 5:7 এবং 4:9 তিনটি অনুপাত দেওয়া। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি অনুপাত দেওয়া আছে। এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত কত? এখন মিশ্র অনুপাত কাকে বলে? মিশ্র অনুপাত বলা হয় একাধিক সরল অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি হিসেবে লিখব এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখব। তাহলে যে অনুপাতটা পাওয়া যাবে তাকেই আমরা বলবো মিশ্র অনুপাত। তাহলে এখানে তিনটি অনুপাত দেওয়া আছে, এই তিনটি অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে আমরা পূর্বরাশি হিসেবে লিখব। তাহলে আমরা দেখি তো কত হয়। 3 5 4 পূর্বরাশি, এগুলোর গুণফল বের করি। 3 5 15 আর 4 15 60, আমরা লিখলাম এখানে 60। পূর্বরাশিগুলোর গুণফল 60। এবার উত্তর রাশিগুলোর গুণফল বের করব। 2 7 9 উত্তর রাশি, এদের গুণফল বের করব। তাহলে 7 দুগুণে 14 আর 9 14 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল হবে 126। এটি হচ্ছে আমাদের ফলাফল। এই তিনটি অনুপাতকে যদি আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করি তাহলে ফলাফল এটি হবে 60:126। এখন আমরা দেখব এই অনুপাতটাকে আর একটু ছোট বানানো যায় কিনা। হ্যাঁ যায়। 60-এর মধ্যে 6 যায় 10 বার, 6 10 60। আবার 126-এর মধ্যেও 6 যায় 21 বার, 6 21 126। এই 6-এর চাইতে বড় কোনো সংখ্যা 60 এবং 126 এই দুইটার মধ্যে যায় না। তাহলে 60 এবং 126-এর মধ্যে যতগুলো সংখ্যা যায় তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6। আমরা 6 দ্বারা দুইটাকে ভাগ করলাম, 6 10 60, 6 21 126। তাহলে এই যে 10:21 বের করলাম, এটি আমাদের খ নাম্বার অপশনে আছে। আমরা বলতে পারি আমাদেরকে যে তিনটি অনুপাত দেওয়া হয়েছে এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত হলো 10:21। 59 নম্বর প্রশ্ন, আমরা এখন 59 নম্বর প্রশ্নের সমাধান করব। 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3:4 এবং 5:3-এর মিশ্র অনুপাত কত? আমরা এখন এটার মিশ্র অনুপাত বের করব এই একই রকম পদ্ধতিতে। তাহলে পূর্বরাশিগুলোর গুণফল বের করি। 3 আর 5 গুণ করলে হয় 3 5 15, অনুপাতের চিহ্ন দেই। উত্তর রাশিগুলোর গুণফল বের করব। 4 এবং 3, 3 4 12, তাহলে 15:12। এখন এটি হচ্ছে মিশ্র অনুপাত। এখন এটিকে কি আরও ছোট বানানো যায় কিনা সেটি আমরা দেখব। এখন এই উভয় সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 15-এর মধ্যে যায় 5 বার, 3 12-এর মধ্যে যায় 4 বার। 5:4 এটিকে কি আরও ছোট বানানো যায় না? এটিকে আর ছোট বানানো যায় না। আমরা বলতে পারি এই দুইটি অনুপাতের মিশ্র অনুপাত হলো 5:4। এখন 5:4 আমাদের খ নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এখন 60 নম্বর প্রশ্নের সমাধান করব। 60 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 630, অর্থাৎ এমন দুইটি সংখ্যা আছে যাদেরকে যোগ করলে 630 হয়। ওই দুইটি সংখ্যার অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি হলো। এখানে 4টা অপশন দেওয়া আছে। এখন এমন দুইটি সংখ্যা আছে যাদেরকে যোগ করলে 630 হয় এবং ওই দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 10:11। দুইটি সংখ্যা কি কি এটা তারা জানতে চেয়েছে। এখন এখানে যে 4টি অপশন দেওয়া, এই 4টি অপশনের মধ্যে
খ নাম্বার অপশন এবং ঘ নাম্বার অপশন প্রথমেই বাদ হয়ে যাবে। কেন বাদ হয়ে যাবে? কারণ এই দুইটি অপশনের মধ্যে অনুপাত দেওয়া আছে। আমাদেরকে কিন্তু তারা বলছে যে তোমরা দুইটি সংখ্যা বের করো, একদম নির্দিষ্ট করে ওই দুইটি সংখ্যা কি কি এটা তারা জানতে চায়। কোন দুইটি সংখ্যাকে যোগ করলে 630 হবে, কোন দুইটি সংখ্যার অনুপাত 10:11 এটা তারা জানতে চায়। কিন্তু এখানে খ এবং ঘ নাম্বার অপশনে অনুপাত হিসেবে দেওয়া আছে, তাহলে এই দুইটি অপশন বাদ। এখন এই ক আর গ এই দুইটি অপশনের মধ্যে একটি অপশন সঠিক হবে। এখন কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা বের করব। এখন যে বিষয়টা খেয়াল করেন সেটা হচ্ছে, এখন এখানে একটা মজার বিষয় হলো 200 আর 230 যোগ করলে হয় 430, কিন্তু এখানে আছে 630, তাহলে ক নাম্বার অপশনটাও ভুল। তাহলে বাকি থাকলো গ নাম্বার অপশন। 300 এবং 330 এই দুইটি সংখ্যাকে যোগ করলে 630 হয়, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। কিন্তু কেন সঠিক হলো আমরা তার ব্যাখ্যাটাও এখন দিব। এটা তো আমরা অপশনে বাদ দিয়ে দিয়ে আমাদের হয়ে গেল, কিন্তু আমরা একদম নিয়ম অনুযায়ী অঙ্কটা আমরা ফলাফল বের করব। সেটি হচ্ছে, যখন একটি অনুপাতের যে দুইটি রাশি থাকে, দুইটি রাশির একটিরও যদি মান দেওয়া না থাকে তখন কিভাবে বের করতে হয়। এখানে কিন্তু দুইটি সংখ্যা আছে, এই দুইটি সংখ্যা হচ্ছে দুইটা রাশি। প্রথম সংখ্যা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় সংখ্যা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে প্রথম সংখ্যাও দেওয়া নাই, দ্বিতীয় সংখ্যাও দেওয়া নাই, তার মানে এই অনুপাতের যে দুইটি সংখ্যা তাদের একটিরও মান দেওয়া নাই। এখন তখন মান বের করব কিভাবে? তখন মান বের করার পদ্ধতি হচ্ছে যে ওই অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। 10 এবং 11 যোগ করলে কত হয় আমরা দেখি। 10 এবং 11 যোগ করলে হয় 21। এই যে যোগফল 21 বের হইল, আমরা বলবো এই 630কে আমরা 21টা ভাগ করব। 630কে কি করব? 21টি ভাগ করব। সেই 21 ভাগের মধ্যে একদিকে চলে যাবে 10 ভাগ, সেই 21 ভাগের মধ্যে আরেক দিকে চলে যাবে 11 ভাগ, তাহলে দুইটা সংখ্যা আলাদা হয়ে যাবে। তাহলে এখন আমরা বের করি যে প্রথম সংখ্যাটি তাহলে কি হবে। আমরা লিখব প্রথম সংখ্যাটি সমান 630-এর মধ্যে দুইটা সংখ্যা আছে, এই 630-এর 21 ভাগের 10 ভাগ, কারণ প্রথম সংখ্যা তো প্রথমে থাকবে, তাহলে প্রথমে হচ্ছে 10, তাহলে প্রথম সংখ্যার জন্য 10 আর দ্বিতীয় সংখ্যার জন্য 11, তাহলে 630-এর 21 ভাগের 10 ভাগ, তাহলে কত হয় 21। এই 63-র মধ্যে যায় 3 বার, 3 21 63, আর শূন্যটাকে কেটে দিয়ে উপরে বসিয়ে দিলাম। 30 এর 10, এর বলতে অনেকটা গুণকেই বোঝানো হয়, তাহলে 30 আর 10 গুণ দিলে হয় 300। আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যাটি হলো 300। এবার দ্বিতীয় সংখ্যাটি কত সেটি আমরা বের করব। আমরা লিখব অতএব দ্বিতীয় সংখ্যাটি 630 এর 21 ভাগের 11 ভাগ, তাহলে 21 63-র মধ্যে যায় 3 বার, শূন্যটা কেটে দিয়ে উপরে বসিয়ে দিলাম। 30 এর 11 যদি আমরা এখন গুণ করি তাহলে 3 11 33, আর এই শূন্যটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে 330। আমরা পেয়ে গেলাম যে দুইটি সংখ্যাকে যোগ করলে 630 হয়। ওই দুইটি সংখ্যা কি কি? একটি হচ্ছে 300, একটি হচ্ছে 330। আমাদের এই অঙ্ক অনুযায়ী এখন আরও তো অন্যান্য সংখ্যা আছে যাদেরকে যোগ করলে 630 হয়, কিন্তু আমাদের এই প্রশ্ন অনুযায়ী 300 এবং 330 এই দুইটি সংখ্যাকে যোগ করলে 630 হবে, এবং 300 এবং 330-এর অনুপাত 10:11 হয়। সেটা কিভাবে সেটাও প্রমাণ করে দেখাই। প্রথম সংখ্যা 300, অনুপাতের চিহ্ন দিয়ে দ্বিতীয় সংখ্যা 330। এখন যদি আমরা এটিকে আরও ছোটো বানাতে চাই, উভয় সংখ্যার মধ্যে কত যাবে? উভয় সংখ্যার মধ্যে 30 যায়। 300-র মধ্যে 30 যায় 10 বার, 330-এর মধ্যে 30 যায় 11 বার, এই যে 10:11। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটি সংখ্যা হচ্ছে এই অঙ্ক অনুযায়ী দুইটি সংখ্যা হচ্ছে 300 ও 330, যাদেরকে যোগ করলে 630 হবে, এবং এই দুইটি সংখ্যার অনুপাত 10:11 হবে। অর্থাৎ 60 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি হলো গ নাম্বার অপশনের 300 ও 330। তাহলে আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।